নমস্কার শ্রোতা বন্ধুরা, শ্রবণ সঙ্গী পডকাস্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আনন্দে আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম মন ছুঁয়ে যাওয়া অসাধারণ একটি ছোট গল্প, দায়। লিখেছেন সমরেশ মজুমদার। আজ 10 দিন হয়ে গেল মাকে দেখেনি জয়দেব। ঠিক হিসাব করলে অবশ্য 9 দিন। হাওলির হাসপাতাল থেকে যখন ওরা বেলেঘাটায় পাঠিয়ে দিয়েছিল, তখন জয়দেব সঙ্গে সঙ্গে ছিল। তাই হাওলির হাসপাতালেই লোক বলেছিল মা আর বাঁচবে না, তবু বেঁচে ছিল। ওখান থেকে যখন কলকাতায় পাঠিয়ে দিল, তখন ডাক্তাররাই বলেছিল বাঁচা মুশকিল, বাঁচল না। মৃত্যুর খবরটা শুনে চিৎকার করে কাঁদতে পারেনি জয়দেব। চৈত্রের মাটির মতো বুকটা তখন ফেটে ফুটে চৌচির। 10 দিন ধরে মানুষগুলোর পা ছুঁয়ে ছুঁয়ে চোখের জল ফেলেছে সে। তার চোখে মায়ের জন্য আলাদা করে জল থাকবে কি করে? শেষ পর্যন্ত পুলিশের বড় সাহেব চিঠি দিলেন, হ্যাঁ, এবার মৃতদেহ গোলাপবালার ছেলের হাতে তুলে দেওয়া যেতে পারে। হাসপাতালের বাবুরাও বললেন, খবর এসেছে, দিয়ে দেবার ব্যবস্থা হচ্ছে। তাই বসে আছে জয়দেব। 9 দিন হলো মা শুয়ে আছে লাশ কাটা ঘরে, আর চোরকির মতো ঘুরে বেরিয়েছে জয়দেব। দেখতে ইচ্ছে করছে খুব। জমাদারকে বললে হয়তো দেখতে দিত, কিন্তু শুধু দেখে কি হবে? কলকাতায় এনেও তো মাকে বাঁচানো গেল না। এমনকি একমাত্র পুত্র হয়েও 10 দিনেও মায়ের কোনো কাজ করতে পারল না। হাওলি গ্রামের গোলাপবালার কোনো শখ ছিল না। স্বামী মারা যাবার পর অবশ্য ইচ্ছে ছিল ছেলেকে মানুষ করার, লেখাপড়া শেখানোর। হয়নি। ওসবে ছেলের কোনো মাথা নেই। দিনভর মাঠে ঘাটে ঘুরে বেড়ায় আর গুলি খেলে। মারধর করেও যখন শুধরে গেল না ছেলে, তখন হাল ছেড়ে দিয়েছিল সে। তবে শখ না থাকলেও মনের মধ্যে একটা ইচ্ছে ছিল, গঙ্গা নদীর গায়ে শরীরটা রাখা। তা সেই ইচ্ছে মিটবে না তো জানাই ছিল। হাওলি থেকে একমাত্র শ্রীধর ঘোষের বাবাই কালীঘাটের শ্মশানে যাওয়ার ভাগ্য করেছিলেন। প্রচুর পয়সা ছিল তার। গোলাপবালার 5 বাড়িতে বাসন মাজার আয় মাস ঘুরতে না ঘুরতেই ফুরিয়ে যায়। তার আবার ইচ্ছে মিটবে। ছেলের বয়স যখন 17 হলো, তখন দিন রাত সে গালমন্দ করতে শুরু করলো, যা হোক একটা কাজ জুটিয়ে নেবার জন্য। কোনো বদগুণ নেই, আর 5টা সাধারণ ছেলের মতোই। তবু কেন যে কাজ করতে ইচ্ছা করে না ওর। আর এসব ভাবতে ভাবতে গোলাপবালা একদিন ভোরে কাজে যাওয়ার সময় চৌমাথায় লরি চাপা পড়ল। তখন ঘুমোচ্ছিল জয়দেব। খবর পেয়ে দৌড়ে চৌমাথায় গিয়ে সে জমে গেল। মেলা বসে গেছে সেখানে। বৈকুণ্ঠ ডাক্তারের দাওয়ায় গোলাপবালা শুয়ে আছে। রক্তের বান ডেকেছে পা থেকে। খুব জোরে নাকি ছুটছিল লরিটা। টাল সামলাতে না পেরে পাশের মাঠে নেমে পড়ার মুখে গোলাপবালাকে ঠেলে দেয়। দেবার সময় পা দুটোয় চাকার ঘষ্টানি লাগে। হাও মাও করে কেঁদেছিল জয়দেব। এ সংসারে মা ছাড়া যে তার আর কেউ নেই। ইদানিং যতই গোলাপবালা ছেলেকে গালমন্দ করুক, রাত্রিরে মায়ের শরীর ছুঁয়ে না শুলে জয়দেবের আর ঘুম আসে না। গোলাপবালার শুকনো দেহটা থেকে অদ্ভুত একটা গন্ধ বেরোতো তখন। বৈকুণ্ঠ ডাক্তার রক্ত বন্ধ করতে পারেনি। রিকশায় চাপিয়ে হাসপাতালে নিয়ে গেল সবাই। হাওলির হাসপাতালে সবাই টাটকা ওষুধ নিতে যায়। রাত কাটালে অসুখ সারে না বলে একটা বদনাম আছে এই হাসপাতালে। কিন্তু রাত কাটল গোলাপবালারও। তবে ডাক্তারবাবু বললে, শোনো, আর দেরি করো না, অবিলম্বে কলকাতায় বেলেঘাটায় নিয়ে যাও। আরে বাবা, তোমার মায়ের ধনুষ্টঙ্কার হয়ে গেছে, হাত পা ভিঁকতে শুরু করেছে এরই মধ্যে, দেখতে পাচ্ছ না? লরি কিন্তু হাওয়া হয়ে গিয়েছিল গোলাপবালাকে শুইয়ে দিয়ে। যারা দেখেছিল তারা বলল, এই ওটা 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 চৌধুরী বাবুদের লরি। চৌধুরীবাবু সব শুনে বললেন, এ অত্যন্ত অন্যায়,
অবশ্যই অন্যায় হয়েছে। খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে ড্রাইভারকে ছাড়িয়ে দিয়েছি। তা শোনো খোকা, তোমার এখন প্রধান কর্তব্য মাকে বাঁচিয়ে আনা। এই চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়। যা লাগে টাকা আমি দেব। আর শোনো, ওই 5 জনে কুপরামর্শ দেবে, সেসব কিন্তু একদম কানে তুলো না, বুঝলে? কি বললে? শরীর বেঁকেছে? বেলেঘাটায় নিয়ে যেতে হবে? ওরে বাবা, সে তো অনেক দূর। তা হোক, বাঁচাতে তো হবে নিশ্চয়ই। তুমি কিছু ভেবো না, আমি ওই নীলকণ্ঠকে বলে দিচ্ছি, সে টেম্পো করে পৌঁছে দেবে। এই বলে পকেটে 20 টাকা গুঁজে দিয়েছিলেন চৌধুরীবাবু কাজ চালানোর জন্য। অতটা পথ মাকে তারা কিভাবে নিয়ে এসেছিল ভাবলেই গায়ে কাঁটা দেয়। পাকাটা শরীরটাকে সোজা রাখাই মুশকিল ছিল। কলকাতা শহর এই প্রথম দেখল জয়দেব, একদম সিনেমার মতো। কিন্তু চোখ দুটো তখন এমন ঘোলাটে যে কিছুই নজর হলো না। রাত কাটল না গোলাপবালার। নীলকণ্ঠদার সঙ্গে সঙ্গীরা ফিরে গিয়েছিল পৌঁছে দিয়েই। হাসপাতালের সামনে সারা রাত জেগে ভোরে খবর পেল জয়দেব, তার মা গোলাপবালা আর নেই। ধক করে উঠেছিল বুক, মুচড়ে মুচড়ে উঠেছিল, কিন্তু হাউমাউ করে কান্নাটা গলা অবধি এসে থমকে যাচ্ছিল। মা নেই, তার মানে এই সংসারে সে এখন একা, একদম একা। মাথার ভেতরটা তখন ফাঁকা, সাদা দেখছে চারধার। ঠিক তখনই হাসপাতালের বাবু ডেকে পাঠালো। ভর্তির সময় বলা হয়েছিল অ্যাক্সিডেন্ট কেস, কিন্তু হাউলি থানা জানাচ্ছে সেখানে কোনো অ্যাক্সিডেন্ট কেস হয়নি গতদিনে। হাসপাতালের বাবু বলল, ভর্তির সময় তো বলা হয়েছিল অ্যাক্সিডেন্ট কেস, কিন্তু ওদিকে তোমাদের হাউলি থানা জানাচ্ছে সেখানে অ্যাক্সিডেন্ট হয়নি গত 7 দিনে। বলি, ব্যাপারটা কি? হ্যাঁ। কথাটা প্রথমে মাথায় ঢুকলো না। চৌমাথার সবাই দেখেছে চৌধুরীবাবুদের লরি মাকে শুইয়ে দিল আর থানা থেকে খবর দিল, কিচ্ছু জানে না। জয়দেবের বিড়বিড়ানিকে পাত্তা দিল না হাসপাতালের বাবু। বলল, এখন তো বডি ছাড়া যাবে না। অ্যাক্সিডেন্ট কেস, অথচ অ্যাক্সিডেন্ট হয়নি। মার্ডার ফার্ডারও তো হতে পারে নাকি? লোকাল থানা থেকে বডি আটকাতে বলেছে, বুঝলে? তোকে খুঁজতে এখনই একজন সেপাই আসবে। কথাটা শুনে অসাড় হয়ে গেল জয়দেব। মার্ডার কথাটার মানে সে জানে। লোকটা বলে কি? সে নিজের মাকে খুন করবে? হাসপাতালের বাবু বোঝালো, এমনও হতে পারে পুলিশ ভুল করেছে। মানুষ মাত্রই তো ভুল করে, কিন্তু সেটা যে ভুল তা প্রমাণ করা দরকার। না হলে দোষ না করেও অনেকে সারা জীবন জেলে পচে মরে। এখন পুলিশ যদি প্রমাণ করতে পারে যে অন্য কোনো লোভে সে তার নিজের মাকে খুন করেছে, তাহলে জজ সাহেব কি ছেড়ে কথা বলবে? তার চেয়ে জয়দেব এখন চুপচাপ হাউলিতে ফিরে যাক, গিয়ে সেখানকার থানা থেকে ধরে করে যদি সত্যি কথাটা লিখিয়ে আনতে পারে তবেই ঝামেলা মিটবে। তা না হলে নির্ঘাত হাজতবাস। অ্যাক্সিডেন্টাল ডেথ হলেই করোনারের কাছে যাবে। সে অনেক হ্যাপা। হাউলি থেকে ঘুরে না আসা পর্যন্ত লাশ কাটা ঘরেই থাক গোলাপবালা, কোনো চিন্তা নেই। চোরের মতো হাউলিতে পালিয়ে এলো জয়দেব। চৌমাথায় নেমে দেখল কোনো পরিবর্তন নেই। লরিটা যে মাকে মেরে ফেলল তা যেন কেউই মনে রাখেনি। জীবন স্বাভাবিক সর্বত্র। বৈকুণ্ঠ ডাক্তার সব শুনে চুকচুক শব্দ করল, বলল, আরে, বউ গেলে বউ পাবি রে, কিন্তু গর্ভধারিণী কি আর ফিরে আসে রে? তা বাছা, কাঁচা নিসনি এখনো? জয়দেবের কান্না পেল, চোখে জল এলো না। সমস্যার কথা বলল। শুনে বৈকুণ্ঠ ডাক্তার বলল, ও, তো তুই তাহলে একটা কাজ কর, ওই থানায় যা, বড়বাবুকে ধর। না ধরে লাভ নেই, কেউ তো আর ডায়েরি করেনি। পুলিশ এলে সাক্ষী দেবে না কেউ। আরে তবু যা, যেতে হয়। বড়বাবু সমস্ত কথা শুনে যেন একেবারে আকাশ থেকে পড়লেন। বললেন, কি বললি? লরি চাপা পড়েছে?
নাম কি? আ তা কবে? দুদিন হলো? এ বাবা, কেউ বলেনি তো আমাকে। ও হ্যাঁ, আমি তো তাই রিপোর্ট পাঠালাম যে অ্যাক্সিডেন্ট হয়নি। হ্যাঁ, টেসে গেছে? যা বাবা, এ তো দেখছি ঝামেলা বাড়লো। বিদু, বিদু, এদিকে একবার এসো হে। এ ছোঁড়াটাকে নিয়ে একবার স্পটটা ঘুরে এসো তো। বিধুবাবু, ছোট দারোগা, সব শুনছিল। সঙ্গে নিয়ে পথ চলতে চলতে বলল, এসব করে কি লাভ? চৌধুরীদের সঙ্গে কেস লড়তে পারবি? লড়লে কি তোর মায়ের প্রাণ আর ফিরে পাবি? সাক্ষী দেবে কেউ? না, 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 না। বরং চৌধুরী বাবু যদি বলে তুই কাজটা করেছিস, তো সবাই বলবে ঠিক তাই। তার চেয়ে মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। যে যায় আর সে ফিরে আসে না। যারা থাকে তাদের সঙ্গে ঝামেলা করে কি লাভ বলতো? তুই একটা কাজ কর, তুই সোজা চৌধুরী বাবুর কাছে চল, একটা বিহিত হবে। লোকটা বেশ ভালো মানুষের গলায় কথা বলল। কিছু একটা বিহিত করা দরকার বুঝতে পারছিল জয়দেব। মাকে মেরেছে চৌধুরী বাবুদের লরি, কিন্তু তাকে বাঁচাতে পারে নিশ্চয়ই। ছোট দারোগাবাবু বলল, অনেকে কুমতলব দেবে বুঝলি, একদম শুনবি না। ক্ষতিপূরণ, মামলা করা, এসব কথা বলবে। আর যারা বলবে তারাই দেখবি প্রয়োজনের সময় সব হাওয়া হয়ে গেছে। চৌধুরীবাবু সব শুনে বললেন, অহ, কে যেন বলেছিল ভারী ভালো বাসন মাছ তো। কি 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 করবি ছোঁড়া, মা তো আর চিরটাকাল কারো কাছে থাকে না। তিনিও চুপ চুপ শব্দ করলেন বৈকুণ্ঠ ডাক্তারের মতো। ছোট দারোগাবাবু বলল, ও একটা বিপদে পড়েছে স্যার। চৌধুরীবাবু বললেন, বিপদই বটে, মাতৃদায় বলে কথা। ছোট দারোগাবাবু বলল, সে তো ঠিকই স্যার, কিন্তু আমরা তো কোনো খবর পাইনি, মানে ডায়েরি করেনি কেউ। তাই হাসপাতালে বলেছি অ্যাক্সিডেন্ট হয়নি। তাই শুনে ইনজুরি কেস বলে হাসপাতাল বলছে বডি ছাড়বে না। এ বেচারাকে টানা হাজড়া করবে, এই আর কি বলছিলাম স্যার। চৌধুরীবাবু চোখ কপালে তুলে বললেন, কি? এত বড় আসপর্দা! বডি ছাড়বে না? আমাদের হাউলির মেয়ে ছেলেকে আটকে রাখবে? ছোট দারোগাবাবু বলল, মানে স্যার, ওই আর কি, ওই দাহ করতে দেবে না বলছে স্যার। চৌধুরীবাবু বললেন, আহ, ভারী অন্যায়, ভারী অন্যায়। তা তোমরা তো আমায় একটু জিজ্ঞেস করলে পারতে যে রিপোর্টে কি দেবে। বলতে পারতে ওই গাছ ফাছ থেকে পড়ে গেছে, ঝুঁকে যেত। ছোটবাবু বলল, না স্যার, ওই পা দেখলেই বোঝা যায় যে রান ওভার কেস, পড়লে এরকম হয় না। চৌধুরীবাবু বললেন, আহ, তা রান ওভারই লিখতে 1000টা গাড়ি ছুটছে রাস্তা দিয়ে, যে কেউ মেরে পালিয়ে যেতে পারত। তোমরা কি সব কেস ধরতে পারো? যেটা বলছি সেটাই লিখে দাও। ছোট দারোগাবাবু বলল, তার হয় না স্যার, মানে একবার লিখলে পাল্টানোটা আইনসম্মত, মানে অসম্মানের ব্যাপার। চৌধুরীবাবু বললেন, আহ, আমাকে ওসব আইন টাইন দেখিও না তো, বাজে কথা রাখো। ভুল সংশোধন মানে রেকটিফিকেশন কথাটা ডিকশনারিতে আছে কেন? হ্যাঁ, সময় নিয়ে লেখো, বুঝলে, সময় নিয়ে লেখো। আজই যে লিখতে হবে তার কোনো মানে নেই। পরদিন জয়দেব ফিরে এলো কলকাতায়। ছোট দারোগাবাবু বলেছেন, কোনো চিন্তা নেই। ভুল স্বীকার করে তিনি রিপোর্ট পাঠাচ্ছেন। হাসপাতালে এসে খবরটা দেওয়ার আগেই সিপাই তার হাত ধরল। জয়দেব যত বোঝায়, কে শুনে কার কথা। কদিন লকআপে থেকে শেষে ছাড়া পেয়েছে আজ। হাওলি থেকে রিপোর্ট এসেছে, গোলাপবেলা গাড়ি চাপা পড়েছিল। চালক গাড়ি নিয়ে হাওয়া হয়ে গেছে, ধরা যায়নি। চৌধুরীবাবু সেবার দিয়েছিলেন 20 টাকা, এবারে দিয়েছেন 100 টাকা। দেবার সময় বলেছিলেন, মায়ের কাজ করে ফিরে আয় হাউলিতে, বুঝলি, আমি তো আছি, তোর কোনো চিন্তা নেই। সেই টাকাটা এখনো আস্ত আছে। থানার সেপাই 2 টাকা নিয়েছিল মাত্র, কিন্তু এখনো তার পকেটে 102-3 টাকা রয়ে গেছে। হাসপাতালের বাবু বলেছে 10 টাকা দিতে হবে।
পোস্টমর্টেমের রিপোর্ট নিয়ে যাতে আর কোনো ঝামেলা না হয় সেই জন্য। একটা ঝিমুনি এসেছিল, শরীরটা আর সে সোজা রাখতে পারছে না। জয়দেব চোখ মেলে দেখল বেলা গড়িয়ে আসছে। হাসপাতালের বাবু বলেছিল সময় হলেই ডাকবে, এখনো ডাকছে না কেন? জয়দেব উঠল। বাবুর সামনে বেজায় ভিড়, লোকগুলো খুব চেঁচাচ্ছে, বোঝা যাচ্ছে ওদের খুব তাড়াতাড়ি আছে। বাবু যেন ওদেরকে খুশি করবার জন্য খুব চেষ্টা করছেন। ওই ভিড় ঠেলে নিজের কথা বলবার সাহস পেল না জয়দেব। চুপচাপ এক কোণে দাঁড়িয়ে দেখতে লাগলো ওদের কাণ্ড। এই কয়দিনে লকআপে বসে সে অনেক কিছু দেখেছে। 10 দিন আগের প্রথম কলকাতায় আসার সঙ্গে এখনকার দেখার কোনো মিল নেই। সে বুঝতে পারছিল এই লোকগুলো খুব বড় লোক। তাদের কেউ আজ সকালে মারা গেছে। ডেড বডি পাওয়ার ব্যাপারে আর কোনো দেরি ওরা সহ্য করতে পারছে না। এই নিয়ে কত রকমের চোখ রাঙানি চলতে চলতে হঠাৎ সব শান্ত হয়ে গেল। কেউ মারা গেছে, অথচ ওদের ভাবভঙ্গিতে সেটা একদম বোঝা যাচ্ছে না। কাজ হাসিল করে ওরা চলে গেলে বাবু রুমাল দিয়ে মুখ মুছলেন, কিন্তু তাকে একটু বিরক্ত দেখাচ্ছিল না। জয়দেবকে দেখতে পেয়ে বাবু চিনতে পারল, বলল, আয় আয়, তোর কাজটা করে দি। আহ, বড় লোকের ছেলে মরলে হাজারটা ঝামেলা। জয়দেব দেখল কাগজের আড়ালে বাবু কিছু লুকোলো। তারপর খসখস করে কিছু লিখে বলল, নে, দে এবার। জয়দেব ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। বাবু হাসল। কথাটা মনে নেই? মনে ছিল। 10 টাকা দিতেই একটা কাগজ তৈরি হয়ে গেল। বাবু বলল, ব্যাস, আর কোনো ঝামেলা নেই। এখন যা, মনের সুখে তোর মাকে দাহ কর। আমি এখনই অর্ডার পাঠিয়ে দিচ্ছি। মর্গে চলে যা। বেলেঘাটায় লাশ কাটা ঘর নেই, শেয়ালদের কাছে সেটা। কদিন ঘুরে ঘুরে তার পথ চেনা হয়ে গেছে, কিন্তু চেনা হলেও পথ হাঁটতে ভারী ভয় করে জয়দেবের। প্রতি মুহূর্তে মনে হয় গাড়িগুলো গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল বলে। তার খুব খিদে পেয়েছে। হাসপাতালের সামনে ফুটে বসা দোকান থেকে আলুর দম আর রুটি খেয়ে নিল সে। কলকাতায় খুব সস্তায় নানান রকম খাবার পাওয়া যায়। লাশ কাটা ঘরের অফিস থেকে অনুমতি পাওয়া গেল। জয়দেব মাকে নেবার জন্য এগিয়ে যেতেই দেখল খুব ধুমধাম করে গাড়ি সাজিয়ে সেই বাবুগুলো হরিধ্বনি দিতে দিতে একটা মড়া নিয়ে যাচ্ছে। তাহলে ওদের বাড়ির ছেলেরও কি ধনুষ্টঙ্কার হয়েছিল? কিন্তু কেউ কাঁদছে না কেন? কেন অমন চিৎকার করে হরিধ্বনি দিচ্ছে? মৃতদেহ চলে গেলে ওদের দেখতে পেল জয়দেব, গোল হয়ে টাকা গুনছে। এদের চেহারা হাওলির হাসপাতালের লোকগুলোর মতোই। নিজেদের মধ্যে ভাগাভাগি করার পর জয়দেবকে দেখতে পেল ওরা। চেহারায় মালুম হলো নেহাতি সে ফালতু পার্টি। গা করল না ওরা। ছড়িয়ে ছিটিয়ে চলে যাচ্ছে দেখে জয়দেব একজন বুড়ো মতো লোককে ধরল। লোকটি জিজ্ঞেস করল, কতদিনের মরা? আগে আমার মা 10 দিন হলো মারা গেছে। হ্যাঁ, 10 দিনের মরা? ওরে বাবা রে, এ তো গোলে পচে ফুটবল হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, অর্ডারটা নিয়ে আসি। অফিস ঘরের দিকে চলে যেতে জয়দেব হতভম্ব হয়ে গেল। আমার মা পচে গেছে। সঙ্গে সঙ্গে মনে পড়ল মরা বাসি হলে শরীরে একটা পচন আসে। একবার হাওলির নদীতে একটা পচা মরা ভেসে এসেছিল। উফ, কি দুর্গন্ধ! আমার মা কি সেরকম হয়ে গেছে? বিশ্বাস করতে কষ্ট হলো জয়দেবের। মায়ের যে ছবিটা মনের মধ্যে খোদাই করা আছে সেটাকেই সে আঁকড়ে ধরে থাকলো। লোকটা ফিরে এসে বলল, বাস চাপা কেস, পা দুটো নেই, 22 নম্বর। এখন তুমি 10 টাকা ছাড়ো দেখি। 10 টাকা? কিসের জন্য? খুব কম করে বললাম তোমার চেহারা দেখে। আমরা একটু পেয়ে থাকি। কেন? আহ, এ তো দেখছি খুব ফ্যাচাং করে। ঘর থেকে ওটাকে টেনে বার করতে হবে না?
যা গন্ধ, তাতে তো 10 টাকা নেহাত কম বলেছি। এই একটু আগে যারা মরা নিয়ে গেল তারা 50 টাকা দিয়ে গেল, বুঝলে? বনি হয়ে গেছে বলে তোমায় কম বলেছি। মায়ের শরীরটাকে বাইরে বার করে দেবে বলে লোকটা টাকা চাইছে? এই কাজটার জন্য ও নিশ্চয়ই মাইনে পায়। মাথা গরম হয়ে গেল জয়দেবের। কলকাতায় আসার পর ওর ক্রমশ মনে হচ্ছিল যে চারধারে শুধুমাত্র শকুনের মেলা, সুযোগ পেলেই এরা ঠোকর মারে। সে মাথা নাড়ল। না, আমার টাকা অত সস্তা নয়। আচ্ছা, গরিব মানুষ দেখেও তোমাদের কোনো মায়া দয়া হয় না? বুড়ো লোকটি বলল, হয় হয়। সেই জন্যই 10 টাকা চাইলাম। ঠিক আছে, আহ, বলছো যখন 5 টাকাই দাও। মাথা নাড়ল জয়দেব। না, এ কাজে সে টাকা দেবে না। তার পকেটে এখন মাত্র 92 টাকা আছে। সামনে কত খরচ। মাকে শ্মশানে নিয়ে যেতে হবে, দাহ করতে হবে। কলকাতার রীতিনীতি সে কিছুই জানে না। লোকটা হ্যাঁ হ্যাঁ করে হাসল। তাহলে যাও, তাহলে যাও, নিজের মাকে নিজেই বের করে আনো। কত ধানে কত চাল, এবার তুমি টের পাবে বাছা দল। জেদ চেপে গেল জয়দেবের। তাই করবে সে। মায়ের শরীরটা তো পাখির মতো হালকা। সে নিজেই কোলে করে বের করে নিয়ে আসবে। ছেলে হয়ে সে এটুকু করতে পারবে না? লোকটা মিটিমিটি হাসছে এখন। বলল, ওই যে ঘরটা দেখতে পাচ্ছ? দেখবে লকেটে ঝোলানো আছে, তাতে নম্বর লেখা। ও হ্যাঁ, তোমার মায়ের তো আবার পা নেই, হাতে লাগানো রয়েছে 22 নম্বর। দেখো, আবার অন্য মরা টেনে বার করে এনো না। জেদে মানুষ অন্ধ হয়, পঙ্গু পাহাড় ডিঙোয়। জয়দেব সোজা বারান্দায় উঠে গেল। ও ঘাড় ঘুরিয়ে দেখল লোকটা আরো 2-3 জনকে ডেকে তাকে দেখিয়ে হাসছে। জয়দেবের রাগে মাথা ঝিমঝিম করছিল। দরজা ঠেলতেই ভক করে একটা চিমসে অথচ তীব্র গন্ধ নাকে এলো, যেন কেউ তাকে আচমকা ধাক্কা দিয়ে ছিটকে সরিয়ে দিচ্ছে। দাঁতে দাঁত চেপে ঘরে ঢুকে পড়তেই গন্ধটা তীব্র হয়ে ঢেউয়ের মতো তাকে জড়িয়ে ধরল। প্রাণপণে নিজেকে ঠিক রাখতে চেষ্টা করে চোখ চাইল জয়দেব। সামনে সার সার শরীর পড়ে আছে, ফুলে ফেঁপে বেঢপ শরীর। মুখ দেখে কিছুই চেনা যায় না। সবাইকে এক দেখায়। চকিতে পায়ের কথা মনে পড়তেই গোলাপবালার শরীরটাকে সে দেখতে পেল। ও কি তার মা? সেই শীর্ণ গোলাপবালা। এক পা এগোতে গিয়ে মাথাটা ঘুরে গেল জয়দেবের। পেটের ভেতরটা গোলাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। সামনের একটি মৃতদেহের বীভৎস মুখের দিকে তাকাতেই তার মনে হলো সে পড়ে যাবে। চোখের সামনেটা অন্ধকার হয়ে আসছে। হঠাৎ পেছন থেকে একটা আকর্ষণ অনুভব করলো সে। কেউ যেন তাকে টেনে একেবারে বাইরে নিয়ে যাচ্ছে। চারধারে আলো, নির্মল বাতাস। জয়দেব ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো। রুটি আলুরদমগুলো সবেগে বেরিয়ে এলো পেট থেকে। সমস্ত শরীরে ঘাম, ঝিমঝিমে অবস্থা। সেই মুহূর্তেও কানে এলো কারা যেন খ্যাঁ খ্যাঁ করে হাসছে। সে শ্রান্ত হয়ে চোখ তুলল কোনো রকমে। তার মাথার উপর নীল আকাশ, ফুরফুরে হাওয়ায় ঘাম শুকোচ্ছে। চেতনা ফিরে এলেও বোধহয় কেমন অস্বচ্ছ হয়ে রইল খানিকক্ষণ। বুড়োটা জিজ্ঞেস করল, এ মাতৃদর্শন হলো? যা বলেছ খুড়ো, একদম বিশ্বরূপ দর্শন। আরেকজন টিপ্পনি কাটল। যাকে যা মানায় তাকেই করতে দেওয়া উচিত। এ হলো বাবা বিধাতার নিয়ম, বুঝলে? 40 বছর শুধু এখানকার বাতাস ঢুকলাম। আমি না ঢুকলে তো তুমি মায়ের কাছে এতক্ষণ পড়ে থাকতে। আবার তেজ কত, নাকি মা আমি নিজে নিয়ে আসবো? হ্যাঁ, আরে বাবা, প্রাণ গেলে সব মানুষই মরা হয়ে যায়। না, 500 টাকা ছাড়ো দেখি। এবার জয়দেব একটু প্রতিবাদ করল না। পকেট থেকে টাকাটা বার করে মাটিতে রাখল। উবু হয়ে বসেছিল সে। শরীর এখনো অবসন্ন। লোকটা টাকা নিতেই আরেকজন বলল, বডি বার করে দিচ্ছে খুড়ো, তা শ্মশানে নিয়ে যাবে কে? এই ছোঁয়ার সঙ্গে তার কোনো লোকজন দেখছি না। বুড়ো জিজ্ঞেস করলো, এই ছোড়া, তোমার সঙ্গে কি আর কেউ নেই? ঘাড় নাড়ল জয়দেব। না,
ও, তা পোড়াতে নিয়ে যাবে কি করে? সব বাবা, ডেড বডি বার করে রাখলে তো এখানে কেউ টিকতে পারবে না। তা কি করা যায় বলো তো? সঙ্গীতের দিকে তাকালো লোকটা। এই মুহূর্তে তাকে খুব নরম দেখাচ্ছিল। জয়দেবকে ঘিরে ওরা কিছুক্ষণ আলোচনা করলো। তারপর একজন এসে শুধোলো। পকেটে টাকা পয়সা কিছু আছে? জয়দেব তাকালো। লোকটার মুখের দিকে তাকিয়ে বলল, কত লাগবে?" 50 টাকা। "কেন?" তাহলে শ্মশানে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা হতে পারে। বুড়ো লোকটা এবারে বুঝিয়ে বলল। কাছাকাছি শ্মশান বলতে নিমতলা ঘাট। তা সেখানে তো আর জয়দেব একা নিয়ে যেতে পারবে না মাকে। ওরকম পচা ধনুষ্টঙ্কারের মৃতদেহকে কাঁধে করে নিয়ে যেতে দেবে না পাবলিক। একটাই উপায় আছে, গাড়ি ভাড়া করা। ওদের জানাশোনা একটা টেম্পো আছে, তার ড্রাইভারকে ধরে করে রাজি করানো যেতে পারে। তা যত কমই হোক না কেন, টেম্পোওয়ালাগুলো 50 টাকার নিচে রাজি হবে না। ওই রেট ওদের। জয়দেব তখন কিছুই ভাবতে পারছিল না। তার মা খুব দ্রুত হাঁটত, তত্তর করে। পাখির মতো হালকা শরীরটাকে নিয়ে খাটতে পারত খুব। তার এখন চেহারা কি হয়েছে? জয়দেবের মনে হলো আর বেশিক্ষণ মায়ের শরীরটা পৃথিবীতে রাখলে তার পাপ ভয়ঙ্করভাবে বেড়ে যাবে। পকেটে যে টাকা আছে তার বিনিময়ে জয়দেব ঘাড় নেড়ে সম্মতি জানালো। বুড়ো লোকটা তার সঙ্গীকে টেম্পুর সন্ধানে পাঠিয়ে দিয়ে কোমর থেকে গামছা খুলে মুখে জড়িয়ে নিল। তারপর সদর্পে লাশ কাটা ঘরে ঢুকে গেল। উবু হয়ে বসে তাকিয়েছিল জয়দেব। খানিক বাদেই সে দেখতে পেল বুড়ো দড়ি বেঁধে গোলাপবালাকে টেনে বের করে আনছে বাইরে। দরজা বন্ধ করে দড়িটা খুলে বুড়ো এগিয়ে এসে বলল। শরীরে তো আর কিছুই নেই দেখছি। উঠে দাঁড়িয়েছিল জয়দেব। আচমকা একটা কটু গন্ধ নাকে এসে লাগলো। এত কটু যে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। খোলা আকাশের নিচে আছে বলে সে কোনো রকম সামলে নিল। তারপর এক পা করে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। ফুলে ঢোল হয়ে গেছে গোলাপবালা। নগ্ন শরীরে কোনো রকম একটা কাপড় জড়ানো। মুখ চেনা যাচ্ছে না, কিন্তু পা দুটো মুড়িয়ে কাটা। সেই কাটা জায়গাটা এখন কেমন বীভৎস দেখাচ্ছে। চুলগুলো কেমন জট পাকিয়ে গেছে। চামড়া ফুলে যাবার জন্যেই টান টান হয়ে গিয়ে কেমন যেন একটা সাদাটে ভাব এসে গিয়েছে মুখে। মুখটা হাঁ করে থাকায় ভালো করে তাকানো যাচ্ছে না। এ কি গোলাপবালা? তার মা? নরম ছোট্ট শরীরে যার মায়াময় গন্ধ বের হতো। জয়দেবের সমস্ত শরীর পাক দিচ্ছিল। সে অবিশ্বাস নিয়ে আরেকবার তাকাতেই বাঁ হাতের কোড়ে আঙুলটা দেখতে পেল। গোলাপবালার ওই আঙুলটা কাটা ছিল। এরও আছে। জয়দেব কখন নিজের অজান্তে গোলাপবালার কাছ থেকে সরে এসেছে সে নিজেই জানে না। 10 দিন ধরে যে টানাপোড়েন চলেছিল বুকের মধ্যে, তা যেন হঠাৎই থমকে গেল। এই চেহারা দেখার পর সে যেন কিছুতেই জীবন্ত গোলাপবালাকে স্মরণ করতে পারছে না। বুড়ো বলল। মানুষের শরীর মাটির চেয়েও কমজোরি, বুঝলে? দেখো, কদিনেই কেমন গলে হেজে গেল। অথচ ওই শরীরে তুমি 10 মাস শুয়েছিলে। যেই প্রাণ ফুরুত হয়ে গেল, অমনি ভালোবাসা মরে গেল। তা যাক, এখন কথা হলো তুমি একে নিয়ে যাবে কি করে? যা গন্ধ ছড়াচ্ছে। ঠিক এই সময় ঘটাং ঘটাং করে একটা টেম্পো এসে হাজির হলো। টেম্পোওয়ালা চিমড়ে ধরনের, মাথায় একগাছিও চুল নেই। গাড়ি থেকে নেমেই চিৎকার করে বলে উঠল। আরে বাপরে বাপ, সালা কি দুর্গন্ধ! হ্যাঁ, না 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 না, ও আমি পারবো না নিয়ে যেতে। আরে বাপরে বাপ, অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসছে। বুড়ো ছুটল। টেম্পোওয়ালার কাছে গিয়ে হাত পা নেড়ে জয়দেবকে দেখিয়ে কি সব বলতে লাগলো। টেম্পোওয়ালা তখনও মাথা নেড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত লোকটা চিৎকার করে উঠল। 70 টাকা! আমি 70 টাকার নিচে আমি নিতে পারবো না। ও মোড়া নিয়ে গেলে আমার গাড়ি ধুতে হবে। বুড়ো ছুটে এলো জয়দেবের কাছে। হ্যাঁ হ্যাঁ, শুনলে তো? আমি বলি কি, তুমি ওতেই রাজি হয়ে যাও। মাতৃদায় বলে কথা, বুঝলে?
জয়দেবের মনে হলো বুড়ো নিশ্চয়ই এককালে তার আত্মীয় ছিল। এত ঝামেলা লোকটা যে তার জন্য সামলাচ্ছে তাই সে কৃতজ্ঞ হয়ে উঠল। তার পকেটে এখন 87 টাকা রয়েছে। 70 যদি চলে যায় তাহলে দাহ খরচ কিসে হবে? বুড়ো বলল, শ্মশান হলো যাবার রাস্তা, বুঝলে? একবার সেখানে পৌঁছে গেলে কেউ কি আর পড়ে থাকে? তা এই গন্ধ ছড়াতে ছড়াতে গেলে পাবলিক তোমাদের ঢিল মারবে। দাঁড়াও, ব্যবস্থা করছি। 5টা টাকা ছাড়ো দেখি। কিছুক্ষণের মধ্যেই সেই বুড়ো ছেঁড়া একটা কাপড়ে গোলাপবালার শরীরটা প্রায় মুড়ে দিল। তারপর একটা বোতল থেকে খানিকটা তরল পদার্থ ঢেলে দিল শরীরে, দিয়ে বলল, আহ, গন্ধ আর লাগছে? হ্যাঁ, জয়দেব বুঝল আরেকটা চড়া গন্ধ নাকে আসছে, কেমন যেন একটা ওষুধ ওষুধ মতো। বুড়ো যখন শরীরটাকে টেম্পোয় তুলে দিল তখন ড্রাইভার জিজ্ঞেস করলো, এই রস গড়াচ্ছে নাকি? তাহলে কাগজ কাগজ পেতে সব। বুড়ো বলল, আহ, রাখো, বললে তো গাড়ি ধুয়ে ফেলবে। ড্রাইভার জয়দেবকে বলল, ওই তুমি বডির পাশে গিয়ে বসো, পাবলিক পেদালে তুমি বুঝবে, তাছাড়া মোড়া ছুঁয়ে থাকতে হয়। গাড়ি ছাড়ার আগে ড্রাইভার বুড়োর সঙ্গে কিছু আলাদা কথা বলে এলে বুড়ো বলল, যাও বাছা, যাও, মায়ের কাজ করো গিয়ে। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। কলকাতা শহরের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে। মায়ের শরীরটা ছুঁয়েছিল জয়দেব। এখন দুটো গন্ধ পাশাপাশি নাকে এসে ঠেকছে। সে মায়ের শরীরটাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু চুলগুলো বাইরে বেরিয়ে আছে। আঙুলে চুলগুলো স্পর্শ করতেই একটা অদ্ভুত অনুভূতি হলো জয়দেবের। ছেলেবেলায় মা ঘুমোলে এই চুলে মুখ ডুবিয়ে থাকত, ঘুম ভেঙে গেলে মা চেঁচাতো। নারকোল তেলের গন্ধটা অদ্ভুত মিষ্টি লাগলো তখন। এখন মায়ের চুলগুলো লালচে, খসখসে। ঘাড় ঘুরিয়ে জয়দেব ট্রামবাস দেখছিল, এবং তখনই চোখে পড়ল দুপাশের মানুষজন নাক চাপা দিচ্ছে। ড্রাইভার খুব তাড়াতাড়ি চালানোর চেষ্টা করলেও লোকজনের মুখে বিরক্তিটা চোখ এড়ালো না, যেন কলকাতা শহরকে অপবিত্র করছে গোলাপবালা। পাশে দাঁড়ানো একটা বাসের যাত্রীরা চিৎকার করে গালাগালি শুরু করলো নাক টিপে। ভয়ে সিঁটিয়ে গেল জয়দেব। লোকগুলো তাকে যদি মারে, ছেলে হয়ে সে তার মায়ের শরীরটাকে কেন পচতে দিল? গোলাপবালার ওপর তার ক্রমশ রাগ হতে লাগলো। কি পাপ করেছে সে যে মরে গিয়েও তার মা তাকে এমন যন্ত্রণা দিচ্ছে? প্রাণ বেরিয়ে যাওয়া মাত্রই মা তো আর এই শরীরটাতে নেই। আকাশ থেকে নিশ্চয়ই মজা দেখছে মা এখন। একটা বাম্পারে টেম্পোটা লাফিয়ে উঠতেই গোলাপবালার শরীরটা নড়ে উঠল। চমকে উঠল জয়দেব। তারপর আঁকড়ে ধরল দেহটাকে, চোখ বন্ধ করে বসে থাকল। মায়ের বড় শখ ছিল কলকাতা দেখার, কালীঘাট, দক্ষিণেশ্বর এসব জায়গায় যাওয়ার। জয়দেব মনে মনে বলে উঠল, মা, মা দেখো, আমরা না গাড়ি করে কলকাতার ওপর দিয়ে যাচ্ছি। চোখ বন্ধ থাকায় জয়দেব টের পেল না যে সে চিতপুর পেরিয়ে যাচ্ছে। শ্মশান তো নয়, যেন মেলা বসে গেছে চারধারে। টেম্পোওয়ালা পুরো টাকা গুনে নিয়ে চলে যাবার পর ওদের ঘিরে ভিড় জমে গিয়েছিল। সবাই নাকে হাত চেপে কি যেন দেখতে চায়। একজন বলল, কদিন? ওরে বাবা, 10 দিনের মরা পোড়াতে গেলে তো কাটে গুলোবে না, টায়ার লাগবে। তা কাগজপত্র সব ঠিকঠাক আছে তো? যাও যাও যাও, ওই অফিসে গিয়ে নাম লিখিয়ে এসো। হাসপাতালের কাগজে কাজ হলো। নাম লেখানোর সময় পকেট খালি হয়ে গেল জয়দেবের। সে ফিরে এসে দেখল ভিড়টা বেড়েছে। সবাই যেন একটা আজব জিনিস দেখছে নাক চাপা দিয়ে। কি করে হলো, কোথায় হলো,
প্রশ্নের উত্তর দিতে দিতে জয়দেব নাজেহাল। তার মনে হচ্ছিল যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে পারে ততই মঙ্গল। প্রায় 150 টাকা লাগবে। অঙ্কটা শুনে জয়দেবের কোনো বিকার হলো না। যখন সে জানল তার পকেটে পয়সা নেই, তখন ভিড় ফাঁকা হয়ে গেল আচমকা। ঘন ঘন মৃতদেহ আসছে হরিধ্বনি দিতে দিতে। তাদের নিয়ে ব্যস্ত হয়ে গেল ওরা। মায়ের পাশে উবু হয়ে বসে থাকলো জয়দেব। ওষুধের গন্ধটা এতক্ষণে কেটে গিয়েছে। পচা গন্ধটা আস্তে আস্তে তীব্র হচ্ছে। কিন্তু কি আশ্চর্য, এখন সেটা নাকে একটুও ঠেকছে না। কখন যেন অভ্যাস হয়ে গেছে গন্ধটা। ভীষণ ক্লান্ত লাগছে এখন। মাথা তুলতে জয়দেবের কষ্ট হচ্ছিল। এই শালা, এমন মরা নিয়ে এসেছিস যে বাপের নাম ভুলিয়ে দিচ্ছিস। শালা গন্ধে প্রাণ বেরিয়ে যাচ্ছে, মালের নেশাটাও শালা ঝুল হয়ে গেল। এই এই হতচ্ছাড়া, পোড়াচ্ছিস না কেন? ধমক শুনে জয়দেব চোখ মেলল। মুখগুলোকে চিনতে পারল সে। এদের সে বেলেঘাটায় দেখেছে, লাশ কাটা ঘরে। কি বলবে সে বুঝতে পারল না। জড়ানো গলায় সামনে দাঁড়ানো একজন বলল, এই শালা, 10 মিনিটের মধ্যে পুড়িয়ে ফেল। তা কে হয় রে এ তোর? আমার মা। মার্ডার কেস? বয়স কত ছিল রে? কথাটা শুনেই কান ঝাঁঝা করে উঠল জয়দেবের। কিন্তু লোকগুলো জামা কাপড় দেখে সে চোখ সরিয়ে নিল। এরা এত বড় লোক, এদের সঙ্গে কি কথা বলতে পারে সে? আবার মুখ নামিয়ে নিল সে। সেই লোকটা আবার জড়ানো গলায় বলল, বাবা, মুখে যে কোনো বাক্যই নেই রে। তো পচা মোড়া নিয়ে শোক করলে চলবে? না না, এখানে মোড়া রেখে গন্ধ ছড়ালে চলবে না। 10 মিনিট, 10 মিনিট সময় দিলাম। শালা গন্ধে আমাদের মোড়াটাই না উঠে বসে। লোকজন আর কাছে ঘেঁষছে না। সন্ধে ঘনিয়ে এলো। জয়দেব বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে। মা, তুমি এমনি করে প্রতিশোধ নিচ্ছ তখন তোমার কথা শুনতাম না বলে? ঝিমুনিটা বেড়ে যাচ্ছিল। জয়দেবের শুতে খুব ইচ্ছা করছিল। সত্যি সত্যি টাকা নেই? গলাটা শুনে জয়দেব তাকালো। মুখে পাকা দাড়ি, চোখ লাল। একজন দাঁত খুঁটতে খুঁটতে ওকে জিজ্ঞেস করলো। জয়দেব ঘাড় নাড়ল। না, নেই। আহ, তা কি করে পোড়াবি? জানি না, যা ছিল সব শেষ হয়ে গেছে। আহ, তা আমি যদি পুড়িয়ে দিই তাহলে কি দিবি? জয়দেব ভেবে পেল না যে কি দিতে পারে। কেউ যদি দয়া করে তাহলে হাউলিতে গিয়ে সে টাকা জোগাড় করে আনতে পারে। কিন্তু এখন? লোকটা বলল, আহ, একটু চালাকি করতে হবে বুঝলি। এতদিনের মরাটাকে ইলেকট্রিক চুল্লিতে শোয়ানো নিষেধ আছে। তা সে আমি বুঝে নেব। তা এখন বল, আমাকে কি দিবি তুই? গলা শুকিয়ে গেছে জয়দেবের। কোনো রকমে বলল, আমার কিছুই নেই। আহ, কিছু নেই? আছে আছে আছে। খপ করে তার কনুইয়ের ওপরটা ধরল লোকটা। 2 আঙুল দিয়ে রূপোর তাবিজটা নেড়ে ছেড়ে দেখে বলল, এই তো, খোল, এটা খোল। হাঁ হয়ে গেল জয়দেব। তার সমস্ত শরীর অসাড়। তাবিজ চাইছে লোকটা। বাবার থানে মানত করে জমানো টাকা দিয়ে তাবিজটা বানিয়ে দিয়েছিল গোলাপবালা। ছেলের সামনে নাকি খুব বড় ফাঁড়া আছে। বারবার করে বলে দিয়েছিল এটা যেন সে কখনো হাত থেকে না খুলে। কত দামের? গোলাপবালা বলতো, শোন বাবা, এটা না জামার তলায় ঢেকে রাখবি। রূপোর এখন খুব দাম। কি এত ভাবছিস রে? কবজ হাতে বেঁধে কি হবে মায়ের শরীরে যদি পচন ধরে? ছেলের কাজ কর। তোকে দেখে মায়া হলো তাই বললাম কথাটা। টাইট হয়ে গিয়েছিল চেনটা। অনেক কষ্টে খুলল জয়দেব। লোকটাকে দিতেই লোকটা একবার আকাশে ছুঁড়ে লুফে নিল ফের। তারপর বলল, শোন, আমি ঢুকিয়ে দিয়ে চিৎকার করে তোকে খিস্তি গালাগালি করবো, 2-1 চোরও মারবো। তুই কিন্তু কোনো কথা বলবি না, চুপ করে খালি মার খাবি বুঝলি? নে,
এবার এই বডিটাকে নিয়ে আয় দেখি জলদি। বিদ্যুৎ বয়ে গেল শরীরে। তড়াক করে উঠে দাঁড়ালো জয়দেব। দু হাতে গোলাপবালাকে তুলতে গিয়ে শরীরটা যেন টলে উঠল একটু। মাগো, কি ভারী হয়ে গেছো তুমি। হাতের মুঠোয় কিরকম যেন অনুভূতি লাগছে। কোনো রকম সামলে নিয়ে সে লোকটার পেছন পেছন চলতে লাগলো। আশেপাশে যারা ছিল তারা অবাক হয়ে দৃশ্যটা দেখছিল। একটা মেশিনের মতো জিনিসের সামনে গিয়ে লোকটা সুইচ টিপতেই জয়দেব দেখতে পেল লম্বা মতো একটা শোয়ার জায়গা বেরিয়ে এসছে। চাপা গলায় লোকটা বলল, এই সা এই বেটা দেখছিস কি, শুয়ে দে চটপট এখানে। গোলাপবালাকে সেই জায়গায় নামিয়ে দিতেই সেটা শটাং করে ভেতরে চলে গেল। আর সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার শুরু করে দিল। কেন কেন মিথ্যা বললি হারাম জাদা? কেন বললি শালা অমুক বাবুর নাম? হায় হায় হায়, কাকে ঢোকাতে গিয়ে কাকে ঢোকালাম? এই কথা বলে চড় লাথি চালাতে লাগলো লোকটা জয়দেবের ওপর। তোর জন্য, আর তোর জন্য আমার চাকরি যাবে। হায় ভগবান। মাটিতে শুয়ে পড়েছিল জয়দেব মারের চোটে। চারদিকে ভিড় জমে গেছে। নানান লোকে নানান কথা বলছে। একজন গালাগালি দিচ্ছে লোকটাকে। সে কি করে এমন ভুল করল? হই হট্টগোল চরমে। ওকে পুলিশে ধরিয়ে দিতে সুপারিশ করছে অনেকে। শ্মশানের বাবু এই মারে কি সেই মারে। যার হাতে মেশিনের দায়িত্ব সেই লোকটা ওকে আড়াল করে দাঁড়িয়ে ওকেই গালাগালি দিচ্ছে। এমন সময় একটা শান্ত গলা শোনা গেল। কি আরম্ভ হয়েছে? শ্মশানের মতো শান্তির জায়গাতে এসব করতে ভালো লাগে? কত খরচ লাগছে বলো, আমি দিয়ে দিচ্ছি। শ্মশানের বাবু বলল, আপনি আপনি মহৎ লোক, কিন্তু ও কাজটা অন্যায় করেছে। আপনার মাতৃশোক, তাই আপনি এ কথা বলছেন। আধ ঘন্টাটা পরে লোকটা তাকে ডাকল। শরীর থেকে রক্ত বেরিয়েছে, প্রচণ্ড ব্যথা। জয়দেব উঠে বসল। লোকটা বলল, আর এদিকে আয়, বেঁচে গেলি। মায়ের দায় বলে কথা। শোন, তুই কিছু মনে করিস না, বাধ্য হয়ে তোকে মারতে হলো, নয়তো ব্যাপারটা ম্যানেজ হতো না, বুঝলি কিনা? জয়দেব দেখল এখন আর কোনো ভিড় নেই। দু একজন ওর দিকে অলস চোখে তাকিয়ে আছে। সে কোনো রকমে টলতে টলতে লোকটার সামনে গিয়ে দাঁড়াতেই লোকটা মেশিনের তলা থেকে ছাই মেশানো কিছু একটা ভাঁড়ে তুলে বলল, লে, এ হচ্ছে তোর মায়ের পঞ্চাত্তা, পাশেই মা গঙ্গা, দিয়ে ঋণমুক্ত হ। জয়দেব ভাঁড়টাকে দেখল। মায়ের শরীরটা এখন এইটুকু। লোকটা হাসল। কেমন হলো বল? পচা গন্ধ আর পাচ্ছিস ওইটা থেকে? নিজের অজান্তে জয়দেব ভাঁড়টাকে নাকের কাছে এনে মাথা নেড়ে না বলতে গিয়েও থমকে দাঁড়ালো। হঠাৎ যেন কটু গন্ধটাকে টের পেল সে। তবে এবার গন্ধটা আসছে তার নিজের শরীরের ভেতর থেকে। সারা জীবন যে গন্ধটাকে তাকে বয়ে নিয়ে বেড়াতে হবে। ভাঁড়টাকে গঙ্গায় ছুঁড়ে ফেলে দিলেও সে দায় আর কোনো দিন ঘুচবে না, কোনো দিন না। বহু বছর আগে এই ছোট গল্পটা যখন প্রথম পড়েছিলাম, তখন জয়দেবের জন্য মনটা পুরো বিষাদে ভরে গিয়েছিল। কত প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে জয়দেব তার মা গোলাপবালার সৎকার করেছিল। আজ এত বছর পর আপনাদের জন্য এই গল্প পাঠ করতে গিয়ে সেই একই অনুভূতি হলো। আসলে মায়ের কাছে তো আমরা সবাই চিরঋণী। মায়ের গায়ের গন্ধ, মায়ের কোল সব সন্তানদের কাছে একটা নিরাপদ আশ্রয়। তাই জয়দেবের মতো মাতৃবিয়োগের ব্যথা আমাদেরকে, বিশেষ করে যারা নিজেদের মাকে চিরতরে হারিয়েছি। জয়দেবের গল্প কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্ট সেকশনে কিছু লিখে দিন। তার সাথে গল্পটি শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিন। যারা এখনো পর্যন্ত শ্রবণ সঙ্গী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। তাহলে আজ আমি প্রবীর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরছি
ভিন্ন স্বাদের আরেকটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শ্রবণ সঙ্গী হোক আপনার কানের আরাম। নমস্কার।